টার্বোফ্যান জেট অ্যারো ইঞ্জিন এখন পর্যন্ত তৈরি সবচেয়ে জটিল মেশিনগুলির মধ্যে একটি। এই ইঞ্জিনগুলির জন্য বেসামরিক বিমান বাজারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সংস্থাগুলি আধিপত্য বিস্তার করে আছে। যাত্রীবাহী বিমানের ইঞ্জিনের তৃতীয় প্রধান সরবরাহকারী হওয়ার সম্ভাবনা চীনের রয়েছে। এ লক্ষ্যে চীনা বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে দক্ষ টারবাইন ব্লেড তৈরিতে কাজ করছেন। এই হামড্রাম লুকিং ল্যাবে এটা ঘটছে। ইডিপির প্রস্তুতি কেমন? প্রায় পুরোপুরি প্রস্তুত। সিএসআই এর কি অবস্থা? এর কাজ আগামী বছর শেষ হবে। ইয়াং রুই তার দলের সাথে পরবর্তী প্রকল্পের সময়সীমা নিশ্চিত করছেন। 2018 সালে তাদের বিশ্বের বড় 3টি নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে একটিতে লো প্রেশার টারবাইন ইঞ্জিন ব্লেডের একটি ব্যাচ সরবরাহ করার কথা রয়েছে যুক্তরাজ্যের রোলস রয়েসে। 2006 সালের 15 অক্টোবর একজন ব্রিটিশ অধ্যাপক আমাকে ফোন করেন। তিনি আমাকে বলেন যে রোলস রয়েস নতুন এয়ারবাস 350-এর ইঞ্জিন তৈরি করতে যাচ্ছে। তারা ইঞ্জিনে টাইটানিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয় ব্লেড ব্যবহার করতে যাচ্ছিল, তাই বিশ্বব্যাপী তারা ব্লেড সরবরাহকারী খুঁজছিল। টাইটানিয়াম অ্যালুমিনিয়াম মিশ্রণ জেট ইঞ্জিন ফ্যান ব্লেডের ভবিষ্যৎ হয়ে উঠছে। এটি বর্তমানে ব্যবহৃত নিকেল ভিত্তিক মিশ্রণের মতো একই শক্তি এবং নির্ভরযোগ্যতা রয়েছে, তবে তা ঘনত্বের অর্ধেক। এই সুপার অ্যালয় ইঞ্জিনের জ্বালানি দক্ষতা 20% বৃদ্ধি করে। ফলস্বরূপ সমস্ত ইঞ্জিন নির্মাতারা এটি ব্যবহার করতে চাইছে। রোলস রয়েসও এর অন্তর্ভুক্ত। খরচ কমানোর জন্য রোলস রয়েস ব্লেডগুলি এক টুকরো করে তৈরি করতে চেয়েছিলেন। এটি অধ্যাপক ইয়াং এবং তার দলের জন্য একটি অতিরিক্ত সমস্যা তৈরি করেছিল। কেবলমাত্র 3টি সিরামিক উপকরণ রয়েছে যা টাইটানিয়ামে প্রতিক্রিয়া দেখায় না। প্রথমটি হল থোরিয়াম অক্সাইড, তবে থোরিয়াম তেজস্ক্রিয় হওয়ায় আমরা এটি ব্যবহার করতে পারি না। দ্বিতীয়টি ক্যালসিয়াম অক্সাইড, তবে এটি আর্দ্রতা শোষণ করে, তাই এটি ভেঙে যায়। উপযুক্ত উপাদান হল ইট্রিয়াম অক্সাইড। ইট্রিয়াম অক্সাইডের একটি সমস্যা হল এটি গুঁড়ো প্রকৃতির, যার কারণে ঢালাই প্রক্রিয়া মিশ্রণটি ভেঙে যেতে পারে এবং তা দ্রবণকে দূষিত করতে পারে। কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে একজন জার্মান বিজ্ঞানী এই সিদ্ধান্তে উপনীত হন যে এই উপাদানটি ব্যবহার করে এক টুকরাতে 20 সেন্টিমিটার ফ্যান ব্লেড তৈরি করা অসম্ভব হবে। কিন্তু ইয়াং রুইয়ের দল জার্মানদের পদ্ধতি নিয়ে নিশ্চিত ছিলেন না। আমরা এই তত্ত্বকে অন্ধভাবে বিশ্বাস না করে সরাসরি সমস্যার মুখোমুখি হয়েছি। যেহেতু উদ্ভাবন করতে চেয়েছি, তাই আমাদের অবশ্যই পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করে তাকে খণ্ডন করতে হবে। ইয়াং রুই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে এটি ছেড়ে দিতে হবে। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের একটি দল গঠন করেছিলেন। আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, জিয়াকিং রসায়ন অধ্যয়ন করেছেন এবং কুই ইউ পদার্থবিজ্ঞান অধ্যয়ন করেছেন। কাঁচামাল থেকে শুরু করে অ্যালয়গুলির আচরণ, ব্লেড ইঞ্জিনিয়ারিং পর্যন্ত আমাদের বিস্তৃত জ্ঞানের প্রয়োজন ছিল। বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন বিজ্ঞানী একটি বিশেষ আঠালো ব্যবস্থা তৈরি করতে পুরো 10 বছর সময় নিয়েছিলেন। এটি ইট্রিয়াম অক্সাইডকে গুঁড়ো হাওয়া থেকে রোধ করতে পারে। মোল্ডিংয়ের সমস্যাটি অবশেষে সমাধান করা গিয়েছিল। আন্তঃবিভাগীয় সহযোগিতা বিশ্বের প্রথম এক টুকরো ছাঁদযুক্ত টাইটানিয়াম অ্যালুমিনিয়াম টারবাইন ব্লেড তৈরি করেছিল। রোলস রয়েস বিশ্বের সবচেয়ে দক্ষ বিমানের ইঞ্জিনে ব্লেড ব্যবহার করবে। ইয়াং রুই বিশ্বাস করেন যে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন তারা চীনের তৈরি ইঞ্জিনও ব্যবহার করবে। দাশু একজন জুয়েলারি ডিজাইনার। তিনি 500টিরও বেশি টুকরা ডিজাইন করেছেন, তবে এখনও আপাতদৃষ্টিতে একটি সাধারণ সমস্যায় জর্জরিত রয়েছেন। ড্রাগন এবং ফিনিক্স আকৃতির আংটির কোণের বক্ররেখাটি মানসম্মত করা যায় না। এটি দেখতে হাতে তৈরি পণ্যের মতো। আসলে এটি একেবারে নিখুঁত বা মানসম্মত একটি পণ্য নয়। দাশুর সমস্যাটা বড় ব্যাপার হওয়া উচিত নয়।
নির্ভুল মেশিন সরঞ্জামগুলি তাকে তার নিখুঁততার মানদণ্ডে তার ডিজাইনগুলি উপলব্ধি করতে সক্ষম হওয়া উচিত। ঝাং ওয়েনজিয়া মেশিন সরঞ্জাম প্রকৌশলী, যিনি গহনা শিল্পের মেশিন সরঞ্জামগুলির নকশা এবং উৎপাদন বিশেষজ্ঞ। চীনে এই প্রযুক্তিটির এখনো পারমিশন নেই। উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি চীনে এর আগে প্রদর্শিত হয়নি। হাইটেক মেশিন সরঞ্জামগুলি উৎপাদন শিল্পের প্রধান সরঞ্জাম। মাত্র কয়েকটি উন্নত দেশ মূল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে। এই প্রযুক্তির পেছনে বুদ্ধিবৃত্তিকে সম্পত্তির অধিকারগুলি নিবিড়ভাবে বাণিজ্যিক গোপনীয়তা রক্ষা করে। উন্নত মেশিন সরঞ্জামগুলি ট্রেন বা জেট বিমান থেকে শুরু করে স্মার্টফোন এবং ঘড়ি পর্যন্ত বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ পণ্যগুলির অংশ তৈরি করতে পারে। 5 অক্ষের মেশিন সরঞ্জাম আক্ষরিক অর্থে শিল্পের অত্যাধুনিক প্রযুক্তি। প্রথমে আমাদেরকে ড্রিল দিয়ে ফুটো করে প্রান্তটি খনন করতে হবে। ঝাং ওয়েনজিয়ার সহকর্মী হুয়াং ইউনিং এবং তার দল তাদের নিজস্ব একটি উচ্চ প্রযুক্তির কাটিং মেশিন তৈরি করতে প্রস্তুত। শেষ পর্যন্ত এর সমস্ত কিছু সফটওয়্যারে চলে আসে, যা মেশিনটি নিয়ন্ত্রণ করে। কয়েক দশকের গবেষণা ও উন্নয়নের উপর নির্মিত এই সফটওয়্যারটি সবচেয়ে ভালোভাবে গোপনীয়তা রক্ষা করতে পারে। আমরা প্রথমে আশা করেছিলাম যে আমরা তাদের প্রযুক্তির বিনিময়ে আমাদের বাজার খুলতে পারি, কিন্তু তাদের প্রকৌশলীরা আমাদের বলেছিল যে তারা যদি এই মূল প্রযুক্তি ছেড়ে দেয় তাহলে তাদের সংস্থাগুলি ব্যবসায়ের বাইরে চলে যাবে। হুয়ান ইউনিং দল অন্য কোনো বিকল্প খুঁজে পেয়েছিল? তৃতীয় শিল্প বিপ্লবের প্রাদুর্ভাবের পর থেকে তথ্য ও সফটওয়্যার প্রযুক্তি বিকাশ লাভ করেছে। হুয়াংয়ের দল কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার সাথে একটি নতুন প্ল্যাটফর্মে তাদের নিজস্ব 5 অক্ষ ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। এটি সাহসী সিদ্ধান্ত, কিন্তু কঠিন সম্ভাবনার ব্যাপার ছিল। সমস্ত প্রোগ্রাম নিজেদেরই লিখতে হয়েছিল। এটা খুব সহজ কাজ ছিল না। আমরা একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি। এগুলো কিভাবে কাজ করে তা দেখার জন্য আমরা বিভিন্ন রকমের সমাধান পদ্ধতি ব্যবহার করেছি ও প্রচেষ্টা চালিয়েছি। (2008 থেকে 2010 সাল পর্যন্ত বারবার প্রচেষ্টার পরে হুয়াং ইউনিংয়ের দল অবশেষে নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য মৌলিক প্ল্যাটফর্ম তৈরি করতে সফল হয়েছিল। 2015 সালে প্রথম চীনা ডিজাইন করা 5 অক্ষ মেশিন সরঞ্জাম না পাওয়া পর্যন্ত তারা ক্রমাগত এটি সংস্কার করেছিল। এটি সফটওয়্যারটির 1917তম সংস্কার ছিল। এর নির্ভুলতা নিয়ন্ত্রণ এবং নির্ভুল সহনশীলতা 3 মাইক্রোমিটারের মধ্যে নেমে আসে, যার অর্থ একটি মানুষের চুলের 1/5 মতো। ঝাং ওয়েনজিয়ার জন্য এটি একটি বৈপ্লবিক মুহূর্ত ছিল। নতুন 5 অক্ষ মেশিন সরঞ্জামের আগমনের ফলে তিনি আগে যে গহনা মেশিন সরঞ্জাম নিয়ে কাজ করেছিলেন তা একটি বাস্তব সম্ভাবনায় পরিণত হয়েছিল। প্রয়োজনীয় সামঞ্জস্যতা আনার পরে এই গহনা মেশিন সরঞ্জামের কর্মদক্ষতা দেখার মতো ছিল। এটি ডিমের খোসার 1/3 কম পুরুত্বে জটিল চীনা অক্ষর খোদাই করতে পারে। নতুন মেশিন সরঞ্জামটি ছিল জুয়েলারি ডিজাইনার দাশুর প্রার্থনার উত্তর। প্রোগ্রামিং এবং ডিবাগিংয়ের পরে এটি তাকে একজোড়া নিখুঁত বৃত্তাকার কোণ তৈরি করে দেয়। উন্নত উৎপাদন শিল্প পরিবর্তনের সাথে সাথে আমাদের বিস্মিতও করে।
নির্মাণ শিল্প, যা একসময় আর্থিক আয়ের ভালো উৎস ছিল, তারাও শিল্পের নতুন উৎপাদনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। হান জুয়েক্সি একটি বিল্ডিং কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক। এটি তার ৮ম নির্মাণ প্রকল্প। যারা ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতিতে অভ্যস্ত, তারা এটিকে একটি অবিশ্বাস্য প্রকল্প বলে মনে করবেন। আমরা এই স্কুলটিকে একটি শিশুদের বিল্ডিং ব্লকের মতো স্থাপন করতে যাচ্ছি। ভিত্তি তৈরি হওয়ার পরে আমরা খুব ভারী ইস্পাত দিয়ে কাঠামো উত্তোলন করে একত্রিত করব। তারপরে আমরা পূর্বনির্মিত হালকা ইস্পাতের দেয়াল এবং বাহ্যিক সাজসজ্জা একত্রিত করব। তারপরে ছাদ। এরপর স্কুলের নির্মাণ কাজ শেষ হবে। ঐতিহ্যগতভাবে একটি বাড়ি তৈরি করার সময় প্রায় সমস্ত কাজ নির্মাণ অংশে পরিচালিত হয়। তাতে শুধু বর্জ্যের পরিমাণ বাড়ে তা নয়, সেগুলো পরিবেশকেও দূষিত করে। উৎপাদন শিল্পে নতুন পদ্ধতিতে বিল্ডিং তৈরিতে আগে থেকে তৈরি করা পদ্ধতির কৌশলগুলোকে অনুকরণ করা হচ্ছে। বিল্ডিংয়ের প্রতিটি অংশে প্রয়োজন অনুসারে যা কঠোর ও বিস্তরভাবে উৎপাদিত হয়, এতে অপচয় ও ক্ষতির হারকে অনেক কমিয়ে দেয়। নির্মাণস্থলে পানি ও বিদ্যুতের চাহিদাও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বিল্ডিং বৈদ্যুতিক ড্রিল এবং ওয়েল্ডিং মেশিন দিয়ে স্থানান্তর করা যেতে পারে। কিন্তু এভাবে তৈরি করা কি নিরাপদ? চংকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিউ লিপিং ভূমিকম্পের আক্রমণ সম্পর্কিত বিষয় নিয়ে গবেষণা করছেন। আমরা প্রস্তুত। স্টার্ট। কৃত্রিম ঝাঁকুনি পঞ্চম অবস্থা, 60 ডিগ্রি দেয়া হলো। নবম অবস্থা, কৃত্রিম ঝাঁকুনি, দ্বাদশ পরিস্থিতি। আমরা 8 মাত্রার ভূমিকম্প পরীক্ষা করছি। এটি 2008 সালে ওয়েনচুয়ান ভূমিকম্পের কম্পনের মতোই শক্তিশালী। 8 মাত্রার ভূমিকম্পে নির্গত শক্তি 15 মিলিয়ন টন টিএনটি বিস্ফোরকের সমান। এই নতুন পদ্ধতিতে তৈরি বিল্ডিং কি এটি সহ্য করতে পারবে? সবকিছু একদম ঠিক আছে। বিভিন্ন ধরনের ইস্পাত বাইরে কাঠ দিয়ে কাজ করে, তাই দেয়ালগুলো ভূমিকম্প প্রতিরোধী। আমাদের পরীক্ষার অধীনে বিল্ডিংটি ভালো ভূমিকম্প বিরোধী পারফরমেন্স দেখায়। 1 মাসের মধ্যে লুহে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ হবে। প্রকল্পটি 20 টন ইস্পাত, 27.8 টন কয়লা এবং 240 টন সিমেন্ট সাশ্রয় করবে। এই সংখ্যাগুলি সামান্য মনে হতে পারে, তবে চীন যেহেতু পরবর্তী দশকে আরও নতুন বিল্ডিং বানাবে, তাতে বিল্ডিংয়ের 30% খরচ কমানোর চিন্তা আগে থেকেই পরিকল্পনা করেছে। এভাবে বিশ্বব্যাপী নির্মাণ শিল্পে বর্তমান খরচের 12% সাশ্রয় হবে। এই দ্রুত পরিবর্তনের যুগে বৈশ্বিক শিল্প দৃশ্যপট রদবদল করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে ইন্টারনেটকে একত্রিত করার মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, তা অসীম সম্ভাবনা সরবরাহ করে। শেনিয়াং ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম পরিদর্শনে অন্যান্য দিনের চেয়ে বেশি শিশু এসেছে। এই প্রদর্শনী হলটি প্রাক্তন শেনিয়াং ঢালাই কারখানার একটি বড় কর্মশালা ছিল, আর এটি তখন এশিয়ার বৃহত্তম ঢালাই কারখানা হিসেবে সবখানে পরিচিত ছিল। শেনিয়াং চীনের সবচেয়ে উন্নত যন্ত্রপাতি তৈরির শিল্প কারখানা ছিল। এটা ব্যস্ত উৎপাদন ও ভারী শিল্পের প্রতীক ছিল। এখন এটি একটি কেবল স্মৃতিমাত্র। তবে সুযোগ সবসময় থাকে। সরকারের মেড ইন চায়না 2025 পরিকল্পনা প্রস্তাবিত হওয়ার পর শেনিয়াং ভালো করে সংস্কারের জন্য পরীক্ষা করা হচ্ছে। এতে এখনও তার শিল্প ভিত্তি এবং মানব মূলধনের অবশিষ্টাংশ রয়েছে। এখান থেকে এটা কোন পর্যায়ে যাবে? হ্যালো ভলান্টিয়ার। হ্যালো, তোমার নাম কি বলতে পারো? আমার নাম জিয়াক্সিন। তুমি কোন রং পছন্দ করো? নীল,
এটা আকাশ আর সমুদ্রের রং। ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম থেকে বেশ দূরে একটি রোবট ক্যাম্প রয়েছে। বিভিন্ন ধরনের রোবট বাচ্চাদের সঙ্গ দিতে পারে, বয়স্কদের যত্ন নিতে পারে, গ্রাহকদের স্বাগত জানাতে পারে এবং ঘরের কাজ পরিচালনা করতে পারে। সান রুহুয়াই বিশ্বের সবচেয়ে নমনীয় যান্ত্রিক বাহু পরীক্ষা করছেন। এর অনুপ্রেরণা এসেছে মানুষের হাতের গতিবিধি থেকে। আমাদের এখানে তৈরি করা এই হাতগুলো বিশ্বের সবচেয়ে উন্নত কাঠামোর। হাত মানুষের শরীরের অঙ্গগুলির মধ্যে সবচেয়ে নমনীয়। এটি আসলে সমস্ত অঙ্গের প্রধান অঙ্গ। নির্মাতারা স্বপ্ন দেখেন যে শিল্পজাত রোবটগুলির একই বৈশিষ্ট্য থাকতে পারে, যাতে সম্পূর্ণ প্রক্রিয়াটি দিয়ে তৈরি রোবটগুলি আরও নমনীয় এবং আরও বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে উঠতে পারে। নিচের ঘূর্ণায়মান সংযোগটি সেই অংশের সাথে মিলে যায় যা মানুষের বাহুগুলি সামনে পেছনে দোলানো নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় সংযোগটি এটিকে সাইডে উঠাতে পারে। এরপর রয়েছে তৃতীয় সংযোগস্থল, যেটা আমাদের বাহুগুলো দোলনের অনুরূপ নড়াচড়া করাতে পারে। চতুর্থটি আমাদের কনুয়ের জয়েন্টগুলির মতো। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সংযোগস্থলটি আমাদের কবজির 3 ধরনের নড়াচড়াকে অনুসরণ করতে একসাথে কাজ করে। সাত ধরনের স্বাধীন অঙ্গভঙ্গি করতে পারা রোবট সব ধরনের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে। তবে আরও গুরুত্বপূর্ণ নতুন কার্যকরী বিষয়গুলি যুক্ত করতে প্রকৌশলীদের পরিচালিত করেছিল। কোনো বাহ্যিক শক্তি তার অবস্থান পরিবর্তনের চেষ্টা করলে রোবট সতর্ক থাকবে। এটি জানবে যে কেউ এটি স্পর্শ করেছে এবং এটি মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য থেমে যাবে। দেখুন, আমি এটিকে স্পর্শ করার সাথে সাথেই এটি থেমে যায়। গতানুগতিক উপায়ে এটিকে তৈরি করা কঠিন ছিল। গতানুগতিক সংবেদনশীলতা ব্যবহারের পরিবর্তে সান রুহুয়াই কার্যকারিতা উপলব্ধি করার জন্য একটি বিশেষ পদ্ধতি তৈরি করেছেন। প্রতিবার বাহ্যিক শক্তি রোবটকে আঘাত করে, তখন ভোল্টাইক পরিবর্তন ঘটে এবং রোবটটি থেমে যায়। এই ধরনের নমনীয় রোবট যা মানুষের সাথে ঘনিষ্ঠভাবে এবং নিরাপদে কাজ করতে পারে, তা একটি নতুন ধরনের উদ্ভাবন সম্ভব করে তোলে। বিভিন্ন পরিস্থিতির জন্য বিভিন্ন ধরনের রোবট রয়েছে। এমনকি তারা মানুষের চেয়েও স্মার্ট হতে পারে এবং তারা কখনোই ক্লান্ত হয় না। সাংহাইয়ের ইয়াংশান বন্দরে স্বয়ংক্রিয়ভাবে নির্দেশিত গাড়িগুলো রোবট সুন্দরভাবে বহন করছে। তারা অভিজ্ঞ অপারেটরদের মতো 1 সেন্টিমিটারের মধ্যে তাদের নির্ভুলতা বজায় রাখতে পারে। শেনইয়াংয়ে বুদ্ধিমত্তার সাথে রোবটের দক্ষতায় গুদামের পণ্য পরিচালনা করে। এতে মানুষের একটি বোতাম চাপ দেওয়া ছাড়া বেশি কিছু করার দরকার পড়ে না। সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট পরিষ্কার করার কাজে রোবট যে কোনো মানুষের চেয়ে দক্ষ। প্রকৃতপক্ষে আধুনিক উদ্ভাবনগুলো তাদের ছাড়া সম্ভব হবে না। ইন্টারনেট আরও একটি বড় পরিবর্তন এনেছে, তা হল শিল্পকে প্রয়োজন অনুসারে নির্ধারণ করা এবং কাস্টমাইজ করা। ক্রেতারা প্রস্তুতকারকের কাছে তাদের নিজস্ব পছন্দ বা প্রয়োজন নির্দিষ্ট করে দিতে সক্ষম হবে। একটি সহজ উদাহরণ হল, এই এয়ার কন্ডিশনার বিভাগগুলিতে কালো রঙের ছাড়া যে কোনো রঙেরই পাবেন, কিন্তু এখন আর সেই ধারা নেই। কারখানার শ্রমিকরা বুদ্ধিমান মেশিনের রাজ্য হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন করেন, তাহলে এখানে মানুষের অবস্থান কোথায়? এটার উত্তর হল, পছন্দ বা প্রয়োজন অনুযায়ী নির্মাণ করার বিষয়টি উৎসাহ প্রদানমূলক কাজ করে। আমাদের শরীরের জয়েন্টগুলো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুর্বল অংশগুলির মধ্যে একটি। পায়ের গোড়ালির মতো জয়েন্টে গোড়ালির সমস্যা মানুষকে গভীরভাবে দুর্বল করে ফেলে। তাং কাংলাই একজন অর্থোপেডিক সার্জন। হ্যাঁ, এই যে দেখুন, এই রোগী পড়ে গিয়ে আহত হন,
এবং পায়ের গোড়ালির হাড় ভেঙে যায়। পায়ের ঢালু অংশটি কাজ করা বন্ধ করে দেয় এবং পচন রোগের সৃষ্টি হয়। এটা অর্থোপেডিক চিকিৎসা জগতের সবচেয়ে কঠিন রোগের একটি। গোড়ালির হাড়ের এই পচন রোগের ক্ষেত্রে তা কেটে ফেলা এবং প্রতিস্থাপন একমাত্র বিকল্প। অতীতে কোনো সন্তোষজনক প্রতিস্থাপন ব্যবস্থা ছিল না। এই হাড়টি দেখতে আসল, তবে এর আকৃতি খুব জটিল। আকৃতিতে 4 বর্গ সেন্টিমিটারেরও কম এই বস্তুটির উপর অনেকগুলি বক্ররেখা রয়েছে এবং ক্ষুদ্রতম খাঁচাটির গভীরতা মাত্র 2 মিলিমিটার। এটি লক্ষ লক্ষ বছরের মানব বিবর্তনের ফলাফল। সবচেয়ে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি কৃত্রিম হাড় কেবল ভার বহন করতে পারে, এতে কোনো তৎপরতা থাকবে না। গতানুগতিক কৃত্রিম গোড়ালির হাড়ের সাহায্যে গোড়ালির জয়েন্ট এবং সাবটালার জয়েন্ট নড়াচড়া করতে পারে না। এটি শুধু চলাচলের সময় পাকে সহায়তা করতে পারে। এটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। 3D প্রিন্টিং নির্মাণ শিল্পের একটি বৈপ্লবিক রূপ, যা রোগীদের জীবন পরিবর্তন করতে চলেছে। বস্তু তৈরির গতানুগতিক উপায় হল কাঠের খোদাই করার মতো শক্ত স্তর থেকে এগুলি খোদাই করা। 3D প্রিন্টিংয়ের নতুন পদ্ধতিতে বস্তুটিকে বাড়ানো যায়। একটি স্ক্যান করা মডেল থেকে ধীরে ধীরে এটি তৈরি করা হয়। প্রথমে রোগীর গোড়ালির হাড়ের একটি সিটি স্ক্যান করার মাধ্যমে একটি 3D কম্পিউটার মডেলে রোগীর পায়ের অনুপস্থিত অংশটি পুনর্গঠন করে। তারপরে তারা অস্ত্রোপচার পরিকল্পনা করতে অস্ত্রোপচারকারী দলের জন্য একটি PVC মডেল সংস্করণ মুদ্রণ করে। অবশেষে আসল কৃত্রিম গোড়ালির হাড়ের প্রকৃত মুদ্রণটি আসে। টাইটানিয়াম অ্যালয় পাউডার একটি ছাঁচের বিছানায় সমানভাবে ছড়িয়ে পড়ে। তারপর একটি ইলেকট্রন বিম পাউডারের উপর গিয়ে পড়ে। কম্পিউটার মডেল অনুসারে সুনির্দিষ্ট পরিমাণে শক্তি প্রকাশ করে। গরম পাউডার মিশ্রণ নির্ধারিত প্যাটার্নে জমাট বাঁধে। 9 ঘন্টা পরে কৃত্রিম হাড়ের টুকরোটি সেট হয়। উচ্চ বাতাসের সাহায্যে অতিরিক্ত পাউডার পরিষ্কার করে নতুন বস্তুটি সামনে আসে। সাত দিন পরে তাং কাংলাই রোগীর পায়ের কৃত্রিম হাড় প্রতিস্থাপন করে। এটি বিশ্বের প্রথম 3D প্রিন্টেড গোড়ালির হাড়ের ইমপ্ল্যান্টেশন। ছয় মাস পরে রোগীর গোড়ালি সেরে উঠেছে আর স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করেছে। গতানুগতিক পদ্ধতির তুলনায় 3D প্রিন্টিং প্রতিস্থাপন হাড় উৎপাদন করতে সর্বোচ্চ 2 সপ্তাহের মতো সময় লাগে। আশ্চর্যজনকভাবে আগের খরচের চেয়ে 15% অর্থ সাশ্রয় হয়। 3D প্রিন্টিং থেকে মানুষ আরও অনেক কিছু আশা করছে। ভবিষ্যতে বায়োপ্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে মানব শরীরের কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরি তা প্রতিস্থাপনের সুযোগ করে দিতে পারবে। ন্যানোস্কেল প্রিন্টিং দিয়ে তৈরি ইন্টিগ্রেটেড প্রিসিশন সাঁচযুক্ত উপাদান এবং মাইক্রোকসমিক বস্তুগুলি মানুষের উৎপাদনের ধারণাগুলিকে বদলে দেবে। গত 1 দশকে চীনা নির্মাতারা ক্রমাগত নতুন সম্ভাবনা তৈরি করছে। মেড ইন চায়না এর অর্থ একসময় পরিমাণে প্রচুর সস্তা পণ্য ছিল। ধীরে ধীরে এটি সত্যিকারের চীনা সৃষ্টিতে রূপান্তরিত হচ্ছে, কারণ উচ্চ প্রযুক্তির উচ্চমানের উৎপাদন এখন যুগের চাহিদা। ভবিষ্যতে উৎপাদন দেখতে কেমন হবে? এটি কি বিশেষ কার্যাবলীর সাথে বিশেষ উপকরণগুলির সমন্বয়ে উন্নয়ন সাধিত হবে? নিয়ন্ত্রণের সব জায়গাগুলিতে কি বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র থাকবে? এটি কি দক্ষতা এবং শক্তি সঞ্চয়কে অগ্রাধিকার দেবে? সম্ভবত কোনো না কোনোভাবে এগুলির সবই এর মধ্যে থাকবে। একমাত্র সত্য বিষয় হল যে আমরা ক্রমাগত শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি এবং চীন তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চলেছে।
বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন যে একবিংশ শতাব্দী জীববিজ্ঞানের শতাব্দী। চীন এই ক্ষেত্রে তাদের বিস্ময়কর কল্পনাশক্তি প্রদর্শন করেছে। যখন একটি নতুন বিশ্ব আসছে, তখন আমরা কিভাবে বিশ্বের শীর্ষস্থান পরিচালনার জন্য প্রস্তুত হব।